নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম অগর্ভধারিণী। গল্প শুরুর আগে আমার দু একটি কথা আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নিয়মিত নতুন নতুন বাংলা গল্প শুনতে। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প অগর্ভধারিণী। অল্প বয়সে কাশির এক জ্যোতিষী রজতবাবুর হাত দেখে বলেছিলেন, সাকসেসফুল লাইফ আপনার, মানে পয়সা কড়ি যথেষ্ট হবে কিন্তু গার্হস্থ্য জীবন সুখের হবে না। সেই ভবিষ্যৎবাণী যে এমন অক্ষরে অক্ষরে সত্যি হবে তাকে জানত। আসলে উনি এ নিয়ে মাথা ঘামাননি, ব্যবসা নিয়ে উন্মত্ত ছিলেন। পৈতৃক ব্যবসা নয়, নিজে গড়ে তুলেছেন। স্ত্রী পুত্র ঘরকন্যার কথা ভাবেননিও তখন। শেষ ভবিষ্যৎবাণীটা নিয়ে তাই অত মাথা ঘামাননি। সেই জন্যেই কতকটা অনেক বয়সে বিয়ে করেছিলেন। কিন্তু তা হলেও সাংসারিক ক্ষেত্রে কোনো অশান্তি হয়নি। স্ত্রী নম্র স্বভাবের মানুষ, স্বামী যে প্রায় সারাদিনই বাইরে থাকেন, ফিরতেও দেরি হয় এক একদিন, তা নিয়ে অনুযোগ করেছেন। এমন করলে তোমার শরীর কদিন টিকবে, ভেঙে পড়বে যে। একটু সময় করে নাওয়া খাওয়া যদি করো তাহলে তো হয়, এত টাকা কি হবে? যদি শরীরটাই ভেঙে যায় পয়সা দিয়ে কি করবে? ইত্যাদি। রজতবাবুর বুক যেন ভরে যায়। এতটা তফাৎ বয়সের, তবু এত ভালোবাসে রাধা। সেই জ্যোতিষীর কথা মনে পড়ে। শালা খুব জ্যোতিষী। কিন্তু শেষ পর্যন্ত জ্যোতিষীর কথাই ফলল বই কি। সন্তান হয়েছিল বছর তিনেক পরে। এটা রজতবাবুর ইচ্ছাকৃত। বেশি বয়সে বিয়ে করেছেন, 2-4 দিন নিছক দাম্পত্য জীবনের আনন্দ ভোগ করবেন না। সন্তান হলো, পুত্র সন্তানই, খুব ভালো দেখতে। আনন্দের পাত্র কানায় কানায় ভরে উঠবার কথা। কিন্তু রাধার শরীর আর যেন সারতেই চায় না। ডাক্তার, ওষুধ পথ্য কোনোটাতেই কোনো ত্রুটি হলো না। 2-4 দিন ভালো থাকে, আবার এক একটা উপসর্গ দেখা দেয়। প্রথম মিকুলাই থেকে শুরু, ফলে প্রথম থেকেই দুধ দেওয়া বন্ধ হলো। সম্পূর্ণ টিনের খাদ্যই ভরসা। তারপর যেটা বড় কথা, দেখে কে? কিছুদিন তো রজতবাবুকেই কাজ কামাই করে বসে থাকতে হলো। শেষ পর্যন্ত বীরভূমের ওদের দেশের বাড়িতে এক বৃদ্ধ জ্যাঠাইমা ছিলেন। দেশে গিয়ে হাতে পায়ে ধরে তাকে নিয়ে এলেন। রজতবাবু তাকে মাসে মাসে কিছু টাকা পাঠাতেন, তাই বুড়ি আর না করতে পারলেন না। তবে স্পষ্টই দেখা গেল তিনি বেশি দিন টানতে পারবেন না। কথায় কথায় বলেন, আমার 80-র উপর বয়স, এই বুড়ো মরাটাকে টেনে আনলি কদিন সামলাতে পারবো? তবে একটি সাহায্য এসে পড়ল, যাকে বলে দৈব প্রেরিত ভাবে। ওদের একটি রাত দিনের ঝি ছিল। সে বাড়ির সব কাজই করত, রান্নাটা রাধা করতে দিত না। এখন সেটাও তার উপরে পড়ল। রজতবাবু মেঘগতিক দেখে একেবারে 20 টাকা মাইনে বাড়িয়ে দিলেন। তবে দেখা গেল মাইনে বাড়ালেও 4 হাতের জায়গায় 8 হাত গজায় না। শক্তিতে কুলোলেও সময় কুলোয় না। একদিন এসে বলল, বাবু
এ তো পর্বত প্রেমান কাজ, এত টাইম কোথায়? এই ইংরেজিটা নিত্য ব্যবহার্য বলে সব ভাষাতেই চালু হয়েছে প্রায়। আমার মেজো মেয়ে উমাটা বসে আছে বাবু। বয়স তা প্রায় 16 কি 18 হলো। এতদিন কাজে লাগিয়ে দিতুম কোথাও, কিন্তু এই মেয়েটার ওরই মধ্যে একটু চটক আছে বাবু। যে বাড়িতে অল্প বয়সী ছোঁড়া আছে সেখানে তো দেওয়া চলবে না, এইখানে নিয়ে আসবো। রঞ্জতবাবু এক কথায় রাজি হয়ে গেলেন, বরং বাঁচলেন বলে মনে হলো। জ্যাঠাইমা যে আর পারছেন না ক্রমশ সেটা স্পষ্ট হয়ে উঠেছে। উমাকে পরের দিনই নিয়ে এলো উমার মা। দেখেই খুশি হলেন রজতবাবু। চোখ মুখ দেখে মনে হয় বুদ্ধিমতী, কথাবার্তা ভালো, চটুল কিংবা বাচাল নয়, দেখতেও মন্দ নয়, সুন্দরী কিছু নয়, কিন্তু একটু শ্রী আছে। রংটাও কালো আর উজ্জ্বল শ্যামবর্ণের মাঝামাঝি, এবং কর্মিষ্ঠাও। বলতে গেলে একদিনের মধ্যেই অবস্থাটা বুঝে নিল, আর আগেই সোজাসুজি ছেলেটার ভার হাতে তুলে নিল। জ্যাঠাইমাকেও রজতবাবুকে জিজ্ঞাসা করে কখন কি করতে হবে, কি খাওয়াতে হবে, স্নান করানো ইত্যাদি সব। দেখা গেল বাংলা বেশ পড়তে জানে, ইংরেজিও কিছু কিছু পড়তে পারে। ওষুধগুলোর বাংলায় নাম লিখে দিতেন রজতবাবু। তারপর থেকে নিজেই তার ইংরেজি নাম বুঝতে পারে, তার ব্যবহারও হয় নির্ভুলভাবে। এবার রজতের জ্যাঠাইমা রাধাকে নিয়েই রইলেন, কিন্তু ক্রমশ দেখা গেল যে আর হাসপাতালে না পাঠালে চলবে না। রাধা হাসপাতাল শুনে মুখে কিছু বলল না, কিন্তু দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। রজতবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে হাসপাতাল কথাটা ডাক্তারবাবু বললেন, আমি বড় ভালো নার্সিংহোম ঠিক করেছি, আমিও সেইখানেই থাকবো। এই ব্যবস্থা, খরচ যা লাগে আমি দেব। খোকা, অতি কষ্টে বলে রাধা। খোকার জন্য খুব ভালো একটি মেয়ে পেয়েছি, তুমি লক্ষ্য করনি? এখন সেই সব ভার হাতে তুলে নিয়েছে। জ্যাঠাইমা পর্যন্ত বলেছেন, এমন লোক পাওয়া এই বিপদে ভাগ্যির কথা। রাধা বলে, আমি অভাগী, এমন শিবের মতন বর, এমন সোনার পুতুল ছেলে, কিছুই ভোগ করতে পারলুম না। গত জন্মে কি এত পাপ করে এসেছিলুম, সামনের রাজভোগ, তা আমার বরাতে ভোগে এলো না। এলো না বলছো কেন? রজতবাবু বললেন, তুমি সেরে উঠবে, দুই বড় ডাক্তারই বলেছেন ভালো হয়ে উঠে তোমার ছেলে তুমিই দেখবে। আর সারা চুপ করে যায় রাধা, দু চোখে অবিরত জল পড়েই যায়। রজতের সঙ্গে মিলিয়ে নাম রেখেছিলেন রঞ্জন, সেটা রঞ্জুতে দাঁড়ালো। রঞ্জুর মর্তে আগমনের ঠিক 18 মাস পরে রাধা মারা গেল। ইতিমধ্যে রঞ্জুর ভার উমা সম্পূর্ণই তুলে নিয়েছে। রজতবাবু ভাবছিলেন মাইনে করা নার্স এনে 2 বছর অন্তত রাখতে হবে, কিন্তু দেখলেন যেভাবে যত্ন করে উমা, দিনে রাতে ঘুম নেই যাকে বলে, সেইভাবেই দেখছে। কাঁথা পাল্টানো রাত্রে অন্তত 4-5 বার, খাওয়ানো নাওয়ানো ঘড়ির কাঁটায় কাঁটায় চলছে। রজতের জ্যাঠাইমা বললেন, ওরে এ যে দেখি আসল মায়ের বাড়া, এমন তো কখনো দেখিনি। আমাকে বাবা ছেড়ে দে, আর কাউকে লাগবে না। রজতবাবু নিশ্চিন্ত হলেন, নিজে থেকেই মাইনে বাড়িয়ে দিলেন। ময়লা কাপড়ে কাজ না করে যথেষ্ট শাড়ি জামাও কিনে দিলেন। অবশ্য বাড়াবাড়ি করেননি, সাধারণ 8 পৌড়ে শাড়িই কিনেছেন। শুধু আয় বাড়ল না, অনেক বেশি টাকা আনছে মেয়ে। উমার মা খুবই খুশি হলো, আদর করে রঞ্জুর মা বলে ডাকতে লাগলো। ক্রমশ রজতবাবুও ওই নামে ডাকতে লাগলেন। বছরখানেক জীবনযাত্রা বেশ মসৃণভাবেই চলতে লাগলো।
রজতবাবু পূর্ববৎ সমস্ত সময় ও চিন্তা ব্যবসাতেই দিয়ে নিশ্চিন্তে রইলেন। পুনর্বার বিবাহের কথা অনেকেই বললেন, কিন্তু রজতবাবুর সেই ইচ্ছা নেই, পরিষ্কার বলে দিলেন। 1 বছর পরে স্ত্রীর সাম্বৎসরিক শ্রাদ্ধের দিনই অকস্মাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো একটি বার্তা এসে পৌঁছল। উমার বাবা একটি ভালো পাত্র ঠিক করেছে। ছোকরা 2000 টাকা ঘুষ দিয়ে রেলের কারখানায় ঢুকেছে। এখন বলছে টেম্পোরারি, কিন্তু সে পাকা হয়ে যাবে। সকলেই এইভাবেই হয়েছে। ছেলে ভালো, ইংরেজিও একটু আধটু পড়তে পারে, বিড়ি ছাড়া অন্য কোনো নেশা নেই। ওই 2000 টাকা নগদ, আর যা সব দেবার দিতেই হবে। সাধারণ যা দেওয়া হয়, মোট 4000 টাকার মতো লাগবে। তা বাবু যদি দয়া করেন, ওর হাত ছাড়লেই পব্বত, মেয়েটা আমার পার হয়ে যায়। এই সুসংবাদে রজতবাবুর মুখ তো শুকো বেই, তার চেয়ে ঢের বেশি মুখ শুকলো উমার। সে এসে একরকম রজতবাবুর পায়ে পড়ল। বাবু, বাবু, রঞ্জুর কি হবে? ওকে ছেড়ে যে আমি থাকতে পারবো না। আপনি এ বিয়ে বন্ধ করুন। এই বিয়ে বন্ধ করতে তো রজতবাবুরই বেশি গরজ। তবু উচিত বোধে তিনি বললেন, তা বলে এমন একটা পাত্র পেয়েছিস, ছেড়ে দেওয়া কি ঠিক হবে? উমা বলে উঠল, ছাই ভালো পাত্তর, আপনি এই দক্ষিণের ধারা জানেন না? বিয়ে করে 2টো বাচ্চা হলে ছেড়ে দিয়ে অন্য জায়গায় আরেকটা মেয়েকে বিয়ে করবে, কিংবা এমনি ঘর করতে থাকবে। আসলে ওই টাকাটা পাবার জন্যে নিশ্চয়ই বাবাকে টাকা কবলেছে, তাই বাবার এত গরজ। এতদিনের মধ্যে কখনো শুনেছেন তার কথা? আর নেশা, ওরাও মদ খায়, গাঁজাও খায়, নেশা আবার নেই? রজতবাবু বললেন, তাই নাকি? সত্যি? তা এখন ওদের কি বলবো? যা হোক বলুন, বলুন বিয়ে করবে না, যা খুশি বলুন, আমি রঞ্জুকে ছেড়ে যেতে পারবো না। রজতবাবু তাই বলতে গেলেন। এবার শুধু বাবা নয়, মাও কোমর বাঁধল। ই বিয়ে করবো না বললেই করবো না? আর কি নাকি? চুলের ঝুঁটি ধরে নিয়ে যাব, দেখি তুই কেমন না যাস। এবার রজতবাবু একটু কড়া আওয়াজ বার করলেন। ওসব কথা বলছো কেন উমার মা? 21 বছর বয়স হয়ে গেছে, ওকে জোর করে নেওয়া যায় না, সে আইন কিন্তু নেই। আমরা মা বাপ গিয়ে বিয়ে দেবো, তার আইন নেই? এমন কখনো হতে পারে? বাবা একটু বিনয় বয়ানেই বললেন। তখনও 4000 টাকা বাগাবার আশা ছাড়েনি। তুই থাম মাগি, ব্যাগর ব্যাগর করিস না তো। আসলে তা নয় বাবু, আমরা গরিব মানুষ, তাই বলে তো ছোট লোক নই, আমাদেরও জ্ঞাত কুটুম্ব আছে। এত বড় মেয়ে চিরকালে আইবুড়ো থাকলে লোকে যে গায়ে থুতু দেবে গো। আমাদের এক ঘরে করবে, বলবে আইবুড়ো মেয়েকে দিয়ে খানকিগিরি করাচ্ছেন। তার কি প্রীতিকার করব বলুন? এবার রজতবাবু একটু বিপাকে পড়লেন বইকি। বিপন্নভাবে উমার মুখের দিকে চাইলেন, কিন্তু উমা তখনও কাঁদছে, হাতটা রজতবাবুর পায়ে ধরা। এই নীরবতায় উমার মাও জোর পেল। হ্যাঁ বাবু, এত তো ওর দিকে টানছো আপনি, বিয়ে করতে পারবে? তা যখন পারছো না, তখন ধুমসি করে রাখতে চাও কোন আকেলে শুনি? একসময় ছিবড়ে করে ফেলে দেবে বই তো নয়। রজতবাবু একবার নিজের মনের মধ্যে চেয়ে দেখলেন। শুধু ছেলে দেখাই নয়, এই মেয়েটা এই বাড়িতে গৃহিণীর কাজই করছে। চারিদিকে দৃষ্টি দিন রাত চরকির মতো ঘুরছে। রজতবাবু এত সেবা কখনো পাননি। স্ত্রী ভালোবাসত, কিন্তু বেচারির সামর্থ্যে কুলোতো না। উমার জন্যে
তিনি নিশ্চিত হয়ে দিনরাত নিজের কাজ নিয়ে থাকতে পারছেন। টাকা দেওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি তাকে। বেশি নয়, মিনিট 2 শূন্যে স্থির দৃষ্টি মেলে ভেবে নিলেন সমস্ত ছবিটা। তারপর বললেন, বেশ, আমি ওকে বিয়েই করব, যদি ওর আপত্তি না থাকে। ইল্লো, উমার মা বলে, অমন বে ঢের দেখেছি বাবু। দিন কতক নাড়াঘাটা করে নষ্ট করে আস্তায় বার করে দেবে। অনেক দেখলুম বাবু, জন্মে পর্যন্ত দেখছি। ডবগা মেয়েকে কোথাও কাজে দিলে এই দুর্দশাই হয়। আপনি যে এমন করবেন তা ভাবিনি। মনস্থির করলে রজতবাবু আর ইতস্তত করেন না। দৃঢ় কণ্ঠে বললেন, না, নসুর মতো রেজিস্ট্রি করে বিয়ে করব, তোমাদের সাক্ষী রেখে। 15 দিন নোটিশ দিতে হয়, ঠিক 15 দিন পরেই বিয়ে হবে। উমার মা অবাক হয়ে চেয়ে রইল। সে এখানে এতকাল আছে, জানে বাবু এক কথার মানুষ। মেয়ে রাজরানী হতে যাচ্ছে, আমরা কি আর কোনো সাহায্য পাব না? মুহূর্ত মধ্যে সে সম্ভাবনাটা মাথায় খেলে যেতে সে চুপ করে গেল। বাবাটা নেশাখোর, সে অত শত বোঝে না। বলে, তাহলে তাহলে আমরা কি পাবো? তোমরা আবার কি পাবে? মেয়ের দায় ঘাট থেকে নেমে গেল। তুমি তো সেই জন্যই এসেছিলে, নাকি নাকি মেয়েকে টাকা নিয়ে বিক্রি করবার ব্যবস্থা করেছিলে? এবার কিন্তু তাহলে আমি পুলিশ ডাকবো। উমার মা ঝংকার দিয়ে বললেন, চলে আয় দিকি, নেশাখোর হালবড্ডে হারামজাদা মিনছে। কখনো 1 পয়সা হাতে তুলে দিলে না, চিরটা কাল আমাকে নেশার পয়সা জোগাতে হয়েছে। আর যদি মুখ খুলবি তো তোকে এই সকলের সামনে ঝাঁটা মারতে মারতে বার করব, তা বলে দিচ্ছি। টাকা অবশ্য কিছু দিতে হলো। রজতবাবু উমার মাকে বললেন, এখন তো তোমার এখানে কাজ করা যাবে না, তুমি একটা বিশ্বাসী লোক দাও, আর তোমাকে আমি পেনশন দেব না। দেশে গিয়ে জমি দেখো, বরং 2 বিঘে ধান জমি কিনে নাও, তবে তোমার নিজের নামে। খবরদার, কর্তা কি ছেলে মেয়ে কাউকে টাকা দিতে যেও না। ওই জমিতেই তোমার অন্তত চলে যাবে। আর একটু থেমে বললেন, যার তার কিন্তু এখানে আসা চলবে না। তুমি যখন খুশি আসতে পারো, 2-1 দিন থেকেও যেতে পারো, কিন্তু আর কেউ নয়। আমি এতদিন দারোয়ান রাখিনি, এখন থেকে একটি পুরনো লোককে বাহাল করেছি। সে নিচের ঘরে থাকবে, যাকে তাকে ঢুকতে দেবে না। কথাটা একটু রূঢ় শোনালো, কিন্তু উপায় কি? উমার মা অবশ্য এতটা বদান্যতা আশা করেনি। সে খুশি মনেই চলে গেল। উমা রঞ্জুকে নিয়ে থাকতো এদের বড় ঘরে, কিন্তু ওদের জোড়া খাটে নয়, আলাদা একটা চৌকি ছিল, সেখানে ছেলে নিয়ে থাকতো উমা। রাধার মৃত্যুর পর রজতবাবু এ ঘরে আসা বন্ধ করেছিলেন। ওর যেটা বাড়ির আপিস ঘরের মতো আছে, সেখানেই শুতেন। সেই রকমই চলল কটা দিন। তারপর রজতবাবু বললেন, দেখো, এভাবে আর তোমার শোয়া ঠিক হবে না। এত বড় জোড়া খাট, তুমি আমি ছেলে স্বচ্ছন্দে এখানে শুতে পারবো? এটার জন্যে প্রস্তুত ছিল না উমা। কথাটা বুঝতেও দেরি হলো। তারপর যেন ব্যাকুল হয়ে বলল, না না বাবু, যেমন আছি তেমনই থাকি। আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন বলে, না না, এসব করতে যাবেন না। বোধহয় পায়ে হাত দিতেই চাইছিল। রজতবাবু ওর বাহুমূল ধরে কাছে টেনে আনলেন, বললেন, আমি চাই সে তোমার ছেলে বলেই পরিচিত হোক, আর তা করতে হলে এভাবে আড়ষ্ট হয়ে থাকা চলবে না। এক বিছানাতেই শুতে হবে। তাছাড়া সত্যি তুমি এখন বাড়ির গিন্নি, আর বলতে গেলে তাই তো হয়েই গেছো অনেক দিন। তারপর একটু থেমে বললেন, আর সত্যি বলতে কি, আমার অনেক দিন থেকেই তোমাকে ভালো লেগেছে, তোমার চেহারাও।
সেটা পুরোপুরি বুঝলুম তোমার বিয়ের কথা ওঠাতে। তুমি এখন আমার স্ত্রী, এই পরিচয়ে আমার কিছুমাত্র লজ্জা নেই। তোমাকে পেয়ে সুখী হব, এ আমার বিশ্বাস। তবু ভয় করে বইকে, কেমন যেন বাঁধো বাঁধো লাগে। শুতে এসেও ইতস্তত করছে দেখে রজতবাবু পাশে টেনে নিলেন উমাকে। তোমাকে আইন মতো সাক্ষী রেখে বিয়ে করেছি, তবু তোমার সংকোচ যাচ্ছে না? তিনি এই প্রথম ওকে জড়িয়ে মুখটা তুলে একটি চুমো খেলেন। থরথর করে কেঁপে উঠল উমা। এ কি আবেশে, আনন্দে, অবিশ্বাস্য সন্দেহে! সে গলায় আঁচল দিয়ে রজতবাবুকে অনেকক্ষণ ধরে প্রণাম করল। বলতে গেলে প্রথম মধুযামিনী মা ফুলশয্যার রাত। অশিক্ষিত মেয়ে, অন্য পরিবেশে মানুষ, প্রেমালাপে ধরন ধারণ কিছুই জানে না। তবে নিবিড়ভাবে জড়িয়ে ধরে চাপ দেওয়ার অর্থটা বোঝে বই কি। এটা বোধ হয় সহজাত অনুভূতি। তাছাড়া বয়সও তো 21 হয়েছে। সে রজতবাবুর বুকে মুখ রেখে বলল, বাবু, আমার আবার ছেলেপুলে হবে না তো? তুমি এখনো বাবু বাবু করো কেন? তুমি আমার স্ত্রী, এই বাড়ির মালিক, সেটা বুঝতে পারছো না কেন? তারপর বললেন, এখনই ছেলেপুলে আমার দরকার নেই, কিন্তু তোমারও তো একটি সন্তান দরকার। না না, কিছুতেই নয়, আমার রঞ্জুর অযত্ন হবে। সে কি, এমনই তো কত ভাই বোন হয়। রঞ্জু তো বড় হয়ে উঠছে, না হয় আরো 2 বছর পরে ওর একটা ভাই হবে, তাতে অসুবিধে কি? না না, যতই হোক, আমার নিজের ছেলে হলে তার দিকে বেশি টান হবে। তা সে যাই বলুক, রঞ্জুর কষ্ট হবে। থাক না, আমি ওর মা হয়েই থাকি, সেই আমার বেশি সুখ। উমার আত্মীয় স্বজন টাকাতেই খুশি হলো, এই কথা ভাবার কারণ নেই। তাদের ঘরের মেয়ে বড় লোকের হাতে পড়ল, ওরা সে টাকার ভাগ পাবে না। তবে তাদের শক্তি সীমাবদ্ধ। গজগজ করা আর ক্ষোভের নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছু করবার নেই। কিন্তু রজতবাবুর আত্মীয় মহল নিন্দায় ছিছি করে উত্তাল হয়ে উঠেছিলেন। এমনকি পয়সা খরচ করে, কার্টুন আঁকিয়ে, দৈনিক কাগজে ছেপে অপমানের ত্রুটি করেননি। কিন্তু রজতবাবু এসব গ্রাহ্যই করলেন না। বাড়িতে না কোনো হামলা করে, সেজন্য 2টি দারোয়ান রাখলেন। পাড়া ছেলেদের মোটা মোটা চাঁদা দিতে লাগলেন। উমাও বুদ্ধিমতী, সেও প্রাণপণে এবার রজতবাবুর গৃহিণী হবার সাধনা শুরু করল। মোটামুটি বছর 2-এর মধ্যে হয়েও উঠল। একটু ইংরেজিও শিখে নিল বৃদ্ধ মাস্টার রেখে। চালচলন, কথায় বার্তায় রজতবাবুর লজ্জা পাবার মতো কারণ থাকতে দিল না। ছেলেকে স্কুলে নিয়ে যাবার ভারও স্বচ্ছন্দে নিজের হাতে তুলে নিল উমা। রজতবাবুর গাড়ি আসত, উমা নিজে নিয়ে যেত। কিছু পরে দুধ খাওয়াতে হবে বলে ফ্লাস্কে করে নিয়ে বসে থাকত। নিচের ক্লাসে সকাল করে ছুটি, একেবারে নিয়ে বাড়ি ফিরত। এই সময় যে সহৃদয় আত্মীয়রা কিছু অপমান করবার চেষ্টা করেনি তা নয়। উমা গাড়ির কাজ তুলে দিয়ে প্রশান্ত মুখে বসে থাকত। অপমানের ব্যর্থ স্বরগুলিও ওকে বিঁধত না। যখন পুরো ক্লাস হতে শুরু করলো, তখন দিয়ে আসতো, একবার গিয়ে টিফিন খাওয়াতো, আর একেবারে ছুটির সময় এসে নিয়ে যেত। আদুরে ছেলে, বয়স বাড়বার পর দৌড়াতে শেষ থাকতো না। রজতবাবু মধ্যে মধ্যে শাসন করতেন, উমা যেন সবই সহ্য করত আনন্দের সঙ্গে। এতেই যেন ওর বেশি সুখ। আত্মীয়রা হাতে পেলেন রঞ্জুকে কলেজে ঢুকবার পর। কলেজে যাওয়া আসার বাঁধার সময় নেই, উমারও গাড়িতে বসে থাকা সম্ভব নয়। স্কুলটা ছিল মিশনারিদের, বাইরের লোকেদের ঢুকবার উপায় ছিল না। এ তো কলেজ, কে কত পাহারা দেবে? এইবার প্রথম শুনল সে যে উমা ওর মা নয়। আরও শুনল যে মার মৃত্যুর পর বাবা একটি পরিচারিকাকে বিয়ে করে সকলের ধিক্কার সহ্য করেন,
কে জানে, হয়তো এরই জন্যে স্ত্রীর ভালো রকম চিকিৎসাও করাননি। নিজের মা নয়, দাসী। এইসব নিমেষকাল মধ্যে যেন 16 বছরের যত্ন আদর, অসংখ্য আবদার সহ্য করবার সমস্ত ইতিহাস ধুয়ে মুছে দিল। প্রথমটায় বিশ্বাস করেনি, কিন্তু সকলেই যখন বললে, বিশ্বাস না করে উপায় কি। স্বতন্ত্র শয্যা অবশ্য 12 বছর বয়স হতেই ব্যবস্থা করেছিলেন রজতবাবু, কিন্তু এক ঘরেই ছিল। এবার জেদ ধরল সে অন্য ঘরে থাকবে। ওরা রাজি হলেন। তখনও বোধহয় এর অর্থটা সম্পূর্ণ বোঝেননি। কথা ছিল আইএসসি পাশ করলে ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠাবেন, কিন্তু রঞ্জু বলল, না না, ও আমার ভালো লাগে না, আমি সায়েন্স পড়ব। শুধু তাই নয়, একেবারে হোস্টেলের ব্যবস্থা করে জানালো, এখানে এত আয়েসে পড়াশুনো হয় না, আমি হস্টেলে যাচ্ছি। টাকা ওর হাতে যথেষ্ট, উমাই দিয়ে রেখেছে, ছেলেকেও রাজপুত্রের মতো রাখবে। আর টাকার তো অভাব নেই, ওরই তো সব। এই হস্টেলে যাওয়া থেকে রজতবাবু বুঝেছিলেন বিষ কে বা কারা প্রয়োগ করছে, কিন্তু কি বা করবেন ভেবে পেলেন না। মনে হলো সময় এই প্রাথমিক আঘাতটা সহনীয় হয়ে এলে নিজেই বুঝবে। কিন্তু পরীক্ষার পরেও যখন বাড়ি এলো না, এক বন্ধুর সঙ্গে তার বাড়ি এলাহাবাদে চলে গেল, তখন রজতবাবু প্রমাদ গুনলেন। উমাও নিঃশব্দে ক্রমাগত কাঁদতে লাগলো। একটা ঠিকানা পর্যন্ত পাওয়া গেল না যে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন। রঞ্জু বিএসসি পাশ করলো ভালোভাবে, কিন্তু এমএসসি পড়তে গেল না। এক চাকরি নিয়ে মেসে গিয়ে উঠল। বাবার সঙ্গে দেখাও করলো না, টাকাও চাইল না। সংবাদটা শুনে এই মর্মান্তিক খবরেও কিন্তু উমার চোখের জল ফেলল না। বোধহয় চোখের জল শুকিয়ে গেছে। সে চেহারা দেখে রজতবাবু বিচলিত হয়ে উঠলেন, কিন্তু কি বা করবেন ভেবে পেলেন না। উমা ঘরে আসার পর থেকে উনি তো ব্যবসা ছাড়া কোনো কিছুরই খবর রাখতেন না। বস্তুত সাংসারিক কর্তব্য, তার জটিলতা সবই যেন ভুলে গিয়েছিলেন। ঠিক 2টি দিন ভাবতে সময় নিল বোধ হয়। উমা একটি চিঠি লিখে রঞ্জুকে পাঠালো ডাকে। কামের চিঠি, কিন্তু 2-3 ছত্র লেখা, আমি চলে যাচ্ছি, আর কোনো দিনই আসবো না। তুমি বাড়ি ফিরে এসো, বৃদ্ধ বাবাকে দেখো, আত্মীয় স্বজন সবাইকে বলে দিও, আশা করছি তারা আমাকে ক্ষমা করবেন। ইতি, অভাগিনী তোমার পালিকা মা। আর স্বামীকে এক ছত্র লেখা, আমি চলে যাচ্ছি, তোমার সেবা করতে পারলুম না, তোমার সেবা করতে পারলুম না এই বয়সে, কিন্তু আমি না গেলে তোমাদের দুজনের কেউই শান্তি পাবে না। রঞ্জুকে ফিরিয়ে আনো, বিয়ে দিয়ে সংসারী করবার চেষ্টা করো। ভয় নেই, আমি আত্মহত্যা করব না, তবে আমাকে ফিরিয়ে আনবার বৃথা চেষ্টা করো না। আমি 30টি টাকা শুধু নিয়ে যাচ্ছি, আর সব রইল। বাধা দেবে বলে প্রণাম করতেও ভরসা হলো না। ইতি, দাসী উমা। রজতবাবু পাগলের মতো ছুটে গেলেন মেসে। কি করলি রঞ্জু, কি করলি? ওরে, সে যে তোর 9 মাস বয়স থেকে তোকে মানুষ করেছে, পাছে তোর অযত্ন হয় বলে ভালো পাত্র পেয়েও বিয়ে করেনি, বুড়ো বরকে বিয়ে করেছে। তুই তার ধ্যান জ্ঞান সব কিছু, তোর জন্য সে নিজের সন্তানও আসতে দেয়নি, পাছে তোর যত্নে ত্রুটি হয়। সেই তো তোর আসল মা রে। আর যারা তোকে খবর দিতে এসেছিল তোর মার মৃত্যুশয্যায়, তুই যখন 6 মাসের ছেলে, কেউ খোঁজ নিয়েছিল? একমাত্র আমার এক বুড়ি জ্যাঠাইমা এসেছিলেন রুগীকে দেখবার জন্যে। তোকে সেই যে কোলে তুলে নিয়েছিল, আর সে নামায়নি। তুই তার ধ্যান জ্ঞান, তুই কিনা তার মৃত্যুর কারণ হলি, মাতৃঘাতী হলি তুই। ধিক ধিক বলে যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। সেদিন আর আপিস গেল না রঞ্জু, খেলো না কিছু।
চুপ করে বসে বসে ভাবতে লাগলো ওর ছেলেবেলাকার অজস্র ঘটনা। ছোট ছোট হয়তো, কিন্তু কত আবদার করেছে এই মায়ের কাছে, কত জুলুম, সে তাতে খুশি হতো। কত টাকা জুগিয়েছে ও কারণ বাজে খরচ করব বলে। সত্যি তো, আমাকে ছাড়া কিছু জানতো না। সত্যি সে আত্মঘাতী হলো। নিজের বাক্স খুলে দেখলো এখনো 2000 টাকা আছে। ওর উপার্জনের নয়, সেও মায়েরই দেওয়া। যেন পাগলের মতো ছটফট করে অস্নাত অভুক্ত অবস্থায় বাবার কাছে এলো। বাবা, বাবা, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে কিছু আছে, মায়েরই দেওয়া টাকা। আমি মাকে ফিরিয়ে আনবো, আনবই, নইলে ফিরবো না। মাকে পেয়েছিল রঞ্জু 2 বছর পরে, বহু তীর্থ ঘুরতে ঘুরতে দ্বিতীয়বার বৃন্দাবনে এসে। পুরনো শহরে ছোট্ট একটি কুঞ্জে, কুঞ্জ বা মন্দির, সেখানে মন্দিরের কাজ করতো সে। পুষ্টির অভাবে বা মানসিক কষ্টে একেবারে শরীর নষ্ট হয়ে গিয়েছিল, মৃত্যু পথযাত্রী। রঞ্জু যখন এসে মা বলে ডাকল, একবার চোখ ছেয়ে দেখল, একটু তৃপ্তির হাসি, তারপরই চোখ বুঝল, শেষ চোখ বোঝা।